নমস্কার, আমি সৌমেন আর আপনারা শুনছেন গল্পের জন্য। রাতের অন্ধকার যত গাঢ় হয়, জানালার ঘুলঘুলি টপকে আসা হালকা আলো আঁধারিতে ভয়ের অনুভূতিগুলি যেন আরও জীবন্ত হয়ে ওঠে। আশা করি আপনারা সবাই তৈরি। আজ আমরা আবার চলে এসেছি মটলেনের সেই স্যাঁতস্যাঁতে ঘরটায়, যেখানে বছরের পর বছর ধরে জমে আছে এক অজানা রহস্য। আজকের গল্প ঠাকুরমশাইয়ের এক নতুন গল্প, সত্যজিৎ অধিকারীর কলমে। এক অভিশপ্ত সুর, মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাওয়া এক অসহায় মন আর এক অতৃপ্ত আত্মার হাহাকার নিয়ে আমাদের আজকের বিশেষ নিবেদন নিশুতি রাতের সুরলহরী। আজকের গল্পে অভিনয় করছেন কৌশিক, সৌম্য, সন্দীপ, নিহারিকা, সঞ্চালী, সৌভিক, বিশ্ব, প্রীতম, রূপম এবং রাজেশ। বাইরে থেকে আসা সব আওয়াজ ভুলে যান, হেডফোনটা কানে লাগিয়ে নিন আর চোখ দুটো বন্ধ করে নিন। শুরু হচ্ছে আজকের গল্প। আকাশে মেঘ দেখতে পেলে কবি কালিদাস হয়ে ওঠাটা বোধহয় বাঙালি জাতির চিরন্তন রক্তে আছে। কবে কে যে এই ভাবগতিক বাঙালির রক্তে ঢুকিয়ে দিয়েছিল, তার ইতিহাস বিশ্লেষণ আজকের দিনে এসে করা প্রায় অসম্ভব। তবে এমন একটা আমোদে ব্যাপার যে বাঙালির মধ্যে আছে, তা তো মেনে নিতেই হয়। কিন্তু আগেই বলেছি, আমি কবি নই। তবে আকাশে মেঘ ঘনিয়ে এলে আমার তারানাথের কাছে যেতে ইচ্ছে করে। বর্ষার দিনে মুড়ি আর গরম গরম তেলে ভাজার মতো তারানাথের গল্পও একটা আবশ্যিক ব্যাপার। আজ রবিবার, ছুটির দিনটা সকাল থেকেই মনে হচ্ছিল হয়তোবা বৃষ্টি হবে। আকাশ গাঢ় মেঘলা, রোদ্দুরের তেমন তেজ নেই। কলকাতার বুকে এই গরমের শুরুতেই এক ধরনের গুমোট ভ্যাপসা ভাব অতিষ্ঠ করে তুলেছিল। দুপুরের পরেই কালো মেঘে চারিদিক অন্ধকার হয়ে এলো। জানালার গড়াদে চড়ুই পাখির দল কিচিরমিচির করে উঠল। ওরা আগেই বুঝেছে বৃষ্টি নামবে। এমন সময় বাড়িতে বসে থাকার কোনো মানে হয় না। বিশেষ করে কলকাতায় বৃষ্টি মোটেই আমার মতো একটা সাধারণ গৃহজীবীর কাছে উপভোগ্য জিনিস নয়। আর রাস্তায় বৃষ্টি মানেই জল প্যাচপ্যাচে কাদা, আর গন্ধ সোঁদা মাটির গন্ধ নয়, পচা আবর্জনা আর নর্দমার উৎকট গন্ধ। তবুও আজ মনটা কেমন যেন উসখুস করছিল। আলনা থেকে একটা শার্ট টেনে নিয়ে গায়ে চাপিয়ে বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম বৃষ্টি এসে পড়ার আগেই হয়তো তারানাথের বাড়িতে পৌঁছে যাব, কিন্তু মটলেনের মুখে পৌঁছে দেখলাম তখনও মেঘ আকাশে থমকে আছে বটে, তবে দল বেঁধে নামতেও আর বেশিক্ষণ দেরি নেই। গড়ির মোড়ের সিগারেটের দোকান থেকে এক প্যাকেট পাসিং শো নিচ্ছি, হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠল, আমি জানতাম তোমার দেখা পাবই। তাকিয়ে দেখি কিশোরী। সে একগাল হেসে বলল, আরে যাই বলো ভায়া, লোকটার গল্প বলার একটা দারুণ কায়দা আছে, কিন্তু একবার নেশা ধরিয়ে দিয়েছে। কি আর বলবো বলো তো, এই না হলে আমাদের কি আর বাঘ বানাতে পারে নাকি কেউ? আমি বললাম, তুমি তো তারানাথের গল্পের মধ্যে কেবল বাগড়া দাও, আজে বাজে প্রশ্ন করো। আরে বাবা, ওসব তো তারানাথকে উস্কে দেওয়ার জন্য। এই চলো চলো, এখন আর দেরি নয়। ওই দেখো জল এসে পড়লো বলে। প্রায় দৌড়ে তারানাথের বাড়িতে ঢোকবার সঙ্গে সঙ্গেই বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করলো। তারপর ধীরে ধীরে বৃষ্টির ফোঁটা বাড়তে বাড়তে ঝমঝমিয়ে উঠল। সারাদিনের গুমোট ভাবটা কাটিয়ে এলোমেলো ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। ঠিক যেমন আমাদের কর্মব্যস্ততার মাঝে এলোমেলো রহস্যের বাতাস বইয়ে দেয় ঠাকুরমশাইয়ের গল্পগুলো। বসবার ঘরে ঢুকে দেখি তারানাথ আমাদের দিকে পিছন ফিরে জানালার সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখছেন। মটলেনের গলি, সেদিকে অবশ্য দেখবার কিছুই নেই। হাত তিনেক তফাতেই ঠেলে উঠেছে পাশের বাড়ির দেওয়াল। সেই দেওয়ালে বৃষ্টির ফোঁটা পড়ছে, ছিটকে আসছে খোলা জানলা দিয়ে ঠাকুরমশাইয়ের গায়ে। দেখলাম তারানাথ বিভোর হয়ে বাইরে তাকিয়ে রয়েছেন, যেন ওদিকে তাকিয়ে থাকলেও আসলে সে দেখছে অনেক দূরে ফেলে আসা অতীতের কিছু দৃশ্য। আমাদের পায়ের শব্দে পিছন ফিরে বললেন, এই যে তোমরা,
এসো এসো বসো। ভাবছিলাম এমন দিনটা তোমরা না আসলে সত্যি মাটি হয়ে যাবে। অতঃপর সবাই মিলে সেই নড়বড়ে তক্তপোষে বসলাম। কিশোরী আমার হাত থেকে নিয়ে সিগারেটের প্যাকেটটা তারানাথের সামনে রাখল। অন্যমনস্কভাবে একটা সিগারেট ধরিয়ে ঠাকুরমশাই বললেন, মানুষের যত বয়স হয় তত ছেলেবেলার কথা বেশি করে মনে পড়ে। আজও এমন বৃষ্টি দেখে খুব ছোটবেলার কথা মনে পড়ছিল। জানো, এরকম সব মেঘ করে এলে গ্রামের সব ছেলে পিলে মিলে দৌড়তো আম বাগানে। ঝড়ের প্রথম ঝাপটা আসার সঙ্গে সঙ্গে টিপ টিপ করে কাঁচা আম পড়তে শুরু করত। আম কুড়োতে কুড়োতেই আসতো শিলাবৃষ্টি। এক গোচর আম নিয়ে গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি দেখতাম। এই আজকের মতো বড় বড় ফোঁটায় একেবারে বৃষ্টি পড়তো তখনও। সোঁদা মাটির গন্ধে চারিদিকে একেবারে মোহ করত। কিন্তু জীবন তখন কেমন ছিল আর এখন কেমন। বৃষ্টি থামলেই বাড়ি গিয়ে নুন দিয়ে কাঁচা আম জড়িয়ে খাওয়া হতো। আর কিছু না, শুধু কাঁচা আম। তাই যেন কি মধুর লাগতো সেই বয়সে। তিনি সিগারেটে টান দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। না, সেসব দিন আর ফিরবে না। জীবনের আনন্দ নেওয়ার বোধটাই কমে গেছে। বয়সের সাথে সাথেই বোধ হয় সেই আনন্দ বোধটা ধীরে ধীরে মারা যায়। ছোটবেলায় যত তাড়াতাড়ি বড় হতে চায় ততই তাড়াতাড়ি মেরে ফেলি আমাদের জীবন বোধের সেই ছোট ছোট আনন্দ উপকরণগুলো। কিশোরী দেখল তারানাথের কবিত্বের চোটে যে গল্পের জন্য আসা সেটাই বুঝি মারা যায়। তাই সে গলা খাঁকড়ি দিয়ে বলল, হ্যাঁ, আপনার পুরনো অভিজ্ঞতা থেকে একখান গল্প বলুন না। তারানাথ হাসলেন। বলবো বলবো, কই চারি তো এখনো চা দিয়ে গেল না। তিনি উঠে ভেতরে গিয়ে চায়ের কথা বলে এলেন। তারপর তক্তপোষে জমিয়ে বসে বললেন, কলকাতায় থেকে বাদলার আসল রূপ তোমরা দেখতে পাও না। আমরা গ্রামের ছেলে, বুঝলে। খাল বিল ভাসিয়ে এক নাগারে ৩-৪ দিন বাদলা হওয়ার পর কখনো গামছা নিয়ে কই মাছ ধরতে বেরিয়েছ? আমরা যেতাম। তারপর বাড়ি ফিরে এক বাটি নুন দিয়ে বসে সারা গা থেকে একেবারে ঝোঁক ছাড়াতাম। মা এসে বকুনি দিতেন বৃষ্টি মাথায় করে বাইরে বেরোনোর জন্য। তার চোখে যেন আবার এক টুকরো মেঘ জমল। আবার শিশু হয়ে মায়ের সেই বকুনি খেতে ইচ্ছে করছে। জীবনে অনেক দুঃখ কষ্ট আছে, বুঝলে হে। কিশোরী স্পষ্টত উসখুস করতে লাগলো। তার ধৈর্যের বাঁধ ভাঙার উপক্রম হয়েছে। বাইরে ততক্ষণে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। ঘরের ভেতরে ঘন হয়ে উঠেছে ছায়া। আমাদের চেনা এই ঘরটা আজ যেন অচেনা লাগছে। মনে হচ্ছে যেন আমরা 3টে প্রাণী ছাড়া জগতে আর কেউ কোথাও নেই। এই সময় দার্শনিক তত্ত্বের আলোচনা কার ভালো লাগে? ঠিক সেই সময়ই ভেতর থেকে চা নিয়ে এলো চারি। কাঁসার থালায় চা আর সর্ষের তেলে জবজবে মুড়ি কাঁচা লঙ্কা রেখে গেল। ঠাকুরমশাই একগাল খেয়ে বললেন, তোমাদের আজ একটা অদ্ভুত ঘটনা আমি শোনাচ্ছি। বলে আবারও খানিকক্ষণের নিস্তব্ধতা। বাইরে বৃষ্টির শব্দ আর ভেতরে সিগারেটের ধোঁয়ার কুণ্ডুলির মাঝে আমরা মুড়ি শেষ করতে লাগলাম। তারপর এক সময় উনি খুলে বললেন, সময়টা আমার সাধনার শুরুর দিকের। সেই মেয়েটির নাম আমি বলবো না। ধরো রুক্মিণী।
বংশে খুব সম্ভ্রান্ত হলেও কিন্তু হঠাৎই দারিদ্র নেমে এসেছিল তাদের জীবনে। বাপ মারা যাওয়ার পর মা মেয়ে দুইজনেই থাকতেন। ওই আশেপাশের প্রতিবেশীদের সাথে সৌজন্যের মধ্যেও ছিল এক কষ্টের সীমারেখা। তারানাথ সিগারেটের ছাই ফেললেন। রুক্মিণীর বয়স তখন 22-এর কোঠায়। বিয়ে হয়নি। তখনকার দিনে এই বয়সে মেয়েদের বিয়ে না হয়ে বাড়িতে থাকলে তাদের এক ঘরে করা হতো সমাজে। দেখতে শুনতে কেমন যেন প্রায় সুন্দরী ছিল সে। বলতে পারো মনে রাখার মতো ছিল তার মুখখানি। কিন্তু যেটা সবার নজর কাড়ত সেটা তার চোখ। সেই চোখে ছিল এক অদ্ভুত শান্ত ভাব, যেন অনেক জল দেখে এসেছে সে জীবনভর। সে মাকে সামলে রেখেছে, বাড়ির কাজ করে, কিন্তু তার নিজের জীবনে এই যুবতী বয়স পর্যন্ত উল্লেখযোগ্য কিছু ঘটেনি। ঘটবারও কথা ছিল না। কিন্তু গল্পের শুরু এখানে। যখন সে একদিন লক্ষ্য করল বাড়ির পেছনের জানালার ফাঁকে এ যেন প্রতিদিন সন্ধেবেলা একটা গোলাপ ফুল রেখে যায়। প্রথম দিন ভেবেছিল বাতাসে কোথাও থেকে উড়ে এসেছে, কিন্তু দ্বিতীয় দিন আবার এলো। তৃতীয় দিন সাদা গোলাপ, চতুর্থ দিন হালকা গোলাপি। কোনো চিঠিপত্র নেই, শুধুই ফুল। রুক্মিণী মাকে জানালো। মা খানিক হেসে বললেন, পাগলি, কারোর ভুল হবে হয়তো, কেউ তো আর জেনে রেখে যায় না নিশ্চয়ই। কিন্তু রুক্মিণী জানতো এটা ভুল নয়। কেননা ফুলগুলো এমনভাবে রাখা থাকতো যেন সেগুলো শুধু তারই চোখে পড়ার জন্য রাখা। দিন গড়ালো, ফুল আসতে লাগলো নিয়ম করে। রুক্মিণী লুকিয়ে লুকিয়ে নজর রাখতে লাগলো যে কে রাখে, কিন্তু কাউকে দেখতে পেল না। সে একদিন সন্ধেবেলা জানালার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করল। অবাক হয়ে দেখল একটা ছায়ামূর্তি এসে ফুল রেখে চলে গেল। কিছু বোঝার আগে মিলিয়ে গেল যেন বাতাসে। সে দৌড়ে গলির মুখ পর্যন্ত গেল, দরজা খুলে, কিন্তু কাউকে দেখতে পেল না। পরদিন ফুলের পাশে পাওয়া গেল এক টুকরো কাগজ। কাগজে লেখা, ভয় পেও না, শুধু মনে রেখো তুমি একা নও। বলে চায়ের কাপে চুমুক দিলেন তিনি। কিশোরী স্থির হয়ে বসে আছে। বাইরে বৃষ্টির শব্দ যেন আরোই বেড়ে চলেছে তখন। রুক্মিণী সেই কাগজটি রেখে দিল। তারপর থেকে প্রতিদিন ফুলের সঙ্গে একটি করে কথা আসতে লাগলো। কখনো, আজ আকাশ যেমন মেঘলা তেমন তোমার মুখ। এমন সব কথা। রুক্মিণীর মনে হলো পৃথিবীতে কেউ যেন তার অস্তিত্ব নজরে রাখে। তার মনটা কেমন যেন সজীব হয়ে উঠল। এমনই এক প্রাক বর্ষার দিনে মা লক্ষ্য করলেন মেয়ে যেন তার আগের চেয়ে একটু বেশি ফুরফুরে হয়ে উঠেছে। কিন্তু এর মাঝেই একদিন ফুল এলো না, পরদিনও না, তারপর টানা 7 দিন বন্ধ রইল। রুক্মিণী উদ্বিগ্ন হয়ে উঠল। অভ্যাসবশত সে জানালার পাশে অপেক্ষা করল। রাস্তায় নেমে গলির মুখেও দাঁড়ালো, কিন্তু কিছুই হলো না। অষ্টম দিনে ফুলের বদলে পাওয়া গেল একটা চিঠি। সেখানে লেখা, আমি চিরকালের মতন চলে যাচ্ছি,
শুধু জানতে চেয়েছিলাম তুমি ভালো আছো কি না। আমি জানি তুমি ভালো থাকবে। চললাম। রুক্মিণী সেই চিঠি হাতে নিয়ে অনেকক্ষণ বসে রইল। তারপর চিঠির ভাষা, কাগজ, হাতে লেখা সব লক্ষ্য করতে করতে হঠাৎ চমকে উঠল। সে দৌড়ে মায়ের কাছে গেল, বলল, মা, ওই যে আমাদের পাশের ঘরে থাকতো দারিদ্র পীড়িত এক লেখক মানুষটি, যার বই কেউ পড়তো না, যাকে সবাই নেহাত উপহাস করতো, সে কোথায়? মা বললেন, ওমা, তুই জানিস না, কাল রাতে তো সে মারা গেছে। বছরখানেক ধরেই তো অসুখে ভুগছিল, কেউ ফিরেও দেখেনি। ঘরের মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। রুক্মিণী তখন বুঝতে পারল যে কয়েক মাস ধরে ফুল রেখে যাচ্ছিল, যে মানুষের অস্তিত্ব তার কাছে শুধু ছায়া হয়ে ধরা দিয়েছিল, সেই মানুষটি তার শেষ সময়গুলোতে কাউকে ভালোবাসতে চেয়েছিল। আর সে ভালোবাসার পাত্রী ছিল রুক্মিণী। জীবনে একবার হলেও কারোর কাছে সে সুন্দর বলে বিবেচিত হয়েছিল। আমি যখন গিয়েছিলাম সেখানে, রুক্মিণী তখনও সেই বাড়িতেই থাকে। মা মারা গেছেন বছর 10 আগে। এখনো সে জানালার গ্রিলের ফাঁকে তাকায়, অপেক্ষা করে। ফুল আর আসে না, কিন্তু সে জানতো পৃথিবীতে কেউ একজন তাকে দেখেছিল একটু বিশেষভাবে। দেখেছিল বলেই হয়তো তার বেঁচে থাকাটা সেদিনও অর্থহীন ছিল না, ছিল না সহস্র সামাজিক উপেক্ষার মাঝে। বাইরের বৃষ্টি একটু হালকা হয়ে এসেছে। তারানাথ জানালার দিকে তাকালেন। আমরা চা মুড়ি শেষ করলাম এবং তারানাথ তার সিগারেট শেষ করে জমিয়ে বসে এবারে বলতে শুরু করলেন। আর গল্পের শুরু এখান থেকে। তবে তার আগে বলো তো, কৌশিকী কানাড়া রাগের নাম শুনেছ কখনো? কিশোরী বলল, না না, শুনিনি। আমি বললাম, শাস্ত্রীয় সঙ্গীতে রাত্রির রাগ আমাদের মার্গ সঙ্গীতের মধুরতম রাগগুলির একটি। তারানাথ আমার দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসলেন, বললেন, তোমার জানা আছে তা ভালো কথা। তাহলে এবার বলো, এমন রাগ আছে যা শুনলে মানুষের সর্বাঙ্গ অবশ হয়ে আসে, চোখের সামনে অন্য জগৎ খুলে যায়, আর সেই জগৎ যদি অমঙ্গলের হয় তাহলে মানুষ কি করে? কিশোরী এমনভাবে আমার দিকে তাকালো যেন এই বৃষ্টির দিনে গল্পের শুরুটা যেমন জোলো প্রেমের আঙ্গিকে যাচ্ছিল তা একেবারে ঘুরে গিয়ে তার সঠিক রাস্তায় গিয়ে পড়েছে। আমি বললাম, আপনি বলছেন কৌশিকী কানাডা? না, রাগ দায়ী না, দায়ী সেই রাগের সঙ্গে জড়িত একটা ঘটনা। আজ সেই ঘটনারই কথা তোমাদের বলবো। তবে তার আগে একটু শোনো, যা তোমাদের বলতে শুরু করছি সেই ঘটনার মধ্যে গিয়ে পড়া আমার প্রায় 40 বছর আগে। তবে ঘটনার সারমর্ম বুঝতে হলে যার কথা জানতে হবে তার নাম চিত্তপ্রসাদ রায়, উকিল, উঠতি বয়সী যুবক সে তখন। তার শখ বলতে সে গানের ভক্ত। তখন অবিভক্ত বাংলার ঢাকা জেলার মানিকগঞ্জ সাব ডিভিশনের থামুল নামে এক ছোট্ট শহরে আমি গিয়েছিলাম। থামুল বলতে আসলে একটা বড় গ্রাম, কিন্তু পাকা রাস্তা, দুটো স্কুল আর একটা কলেজ ছিল বলে শহরও বলা যেত। থামুল রাজ কলেজে গিয়েছিল চিত্তপ্রসাদ। থামুলের জমিদার কুলভূষণ সিংহ রায়ের ডাকে ছোটখাটো একটা মামলার তদারকি করতে। তাঁর উচ্চপদস্থ অধিকর্তা
মৃগেন্দ্র বোস তাকে পাঠিয়েছিল। জমিদার খুব যত্ন করলেন, কিন্তু থাকার ব্যবস্থা করলেন কলেজের শিক্ষকদের থাকার জায়গায়। কারণ জমিদারের অতিথি আবাসনে তখন অন্য লোক ছিল, আর খাস মহলের একটি ঘরে আমি ছিলাম। চিত্তপ্রসাদ হেন ব্যবহার জমিদারের থেকে তার প্রতি উপযুক্ত মনে করল না, তবু মেনে নিতে বাধ্য হলো। কিন্তু জমিদার বাড়িটা দেখে সে মুগ্ধ হলো। শিক্ষকদের থাকার জায়গাটা শাস্ত্রমতে বানানো 2 তলা। উপর তলায় ছাদের উপর একটা ঘর, আর তার পাশে আর একটা ঘর। সে ঘরে যেতে কাঠের সিঁড়ি বেয়ে উঠতে হতো। চিত্তপ্রসাদের থাকার ব্যবস্থা হলো ঠিক সেই ঘরটায়। ঘরটা বেশ বড়, 3 দিকে জানলা, কেবল উত্তর দিকের জানলাটা বন্ধ থাকে। সেখানেই সব থেকে উপরে ওঠার সিঁড়ি। পূব দিকে প্রকাণ্ড ছাদ, পশ্চিমে দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত, নিচে ক্ষেতের মাঝে মাঝে বড় বড় গাছপালা, আর দক্ষিণে রাজ কলেজের মাঠ। মাঠের ওপারে শহর। চিত্তপ্রসাদ কলকাতার উকিল হলেও তিনি ছিল গাঁয়ের ছেলে, তাই এমন ঘর দেখে মুগ্ধ হয়ে গেল। কলকাতায় সে হাঁপিয়ে উঠেছিল, এখানে এসে যেন নিঃশ্বাস ফেলে বাঁচল। মেসে রক্ষণাবেক্ষণ করে সন্তোষ ঘোষাল, রাজ কলেজের দর্শনের অধ্যাপক সে আবার। মধ্যবয়স্ক হাসি খুশি মানুষ এমনিতে। চিত্তপ্রসাদকে তুমি বলে ডাকত। সে যুগে এটা খুব সাধারণ ছিল না। সন্তোষবাবু সার্থক নামা সকলের প্রতি সন্তুষ্ট থাকতেন। চিত্তপ্রসাদ ওর তত্ত্বাবধানে স্বস্তি পেল। প্রথম দিন সন্তোষবাবু বাড়িটা ঘুরিয়ে দেখালেন। বাড়ি প্রকাণ্ড, পূব পশ্চিমে লম্বা, মাঝখানে সিঁড়ি উঠেছে একেবারে 3 তলা পর্যন্ত। প্রথম 2 তলায় দক্ষিণের বারান্দা, সিঁড়ির দুপাশ দিয়ে ঘর, পূব পশ্চিমের দিকে বড় বড় শিক্ষকদের থাকার জায়গা। বুদ্ধিমান চিত্তপ্রসাদ সব দেখে শুনে জিজ্ঞেস করল, ঘরটা এমনভাবে তৈরি কেন? সন্তোষবাবু মৃদু হেসে বললেন, জমিদারের খেয়াল। ওই যে 4 তলার ঘরটা দেখছো, ওখানে থাকেন কুলভূষণ বাবুর ছোট ভাই মণিকাঞ্চন সিংহ রায়। ভদ্রলোক গান পাগল, জমিদারিতে তেমন মন নেই। রাজ কলেজে শাস্ত্রীয় সঙ্গীত শেখান আর ওই ঘরে বসে সাধনা করেন। মাথায় কিঞ্চিত ছিট আছে বলা যায়, তবে ওদের সমস্ত পরিবারটাকেই ছিটগ্রস্ত বলতে হয় সেই অর্থে। চিত্তপ্রসাদ আশ্চর্য হয়ে বললেন, আপনাদের কলেজে শাস্ত্রীয় সঙ্গীতের ছাত্র হয়? মফস্বল শহর বলে কথা যদিও। সন্তোষবাবু বললেন, তা হয়। পূর্ব বাংলায় শাস্ত্রীয় সঙ্গীতে উৎসাহের অভাব নেই। বড় বড় শিল্পীও তৈরি হয়েছেন। আলাউদ্দিন খাঁ সাহেব তো পূর্ব বাংলারই লোক, কাজেই ভালো ভালো ছাত্রও জুটে যায়। আর কিছু খয়ের খাঁও আছেন, জমিদার বাবুকে খুশি করতে ছেলেদের পাঠান। চিত্তপ্রসাদ সব শুনে বলল, বাহ, তাহলে মণিকাঞ্চন বাবুর সঙ্গে আলাপ করা যাবে। শাস্ত্রীয় সঙ্গীতে আমারও অনুরাগ আছে। সন্তোষবাবু হাত নেড়ে বললেন, সে হবার জো নেই গো। আলাপ করতে চাইলে কলেজে যেতে হবে। এখানে ওনার সাধন মন্দিরে কোনো বাইরের লোকের প্রবেশ নিষেধ, মনোযোগ নষ্ট হয়ে যাবে। ওই জন্যই তো 4 তলার কুঠুরিটা তৈরি করালে। আগে উনি তোমার ঘরেই থাকতেন, কিন্তু মেসের লোকেরা ছাদে এসে গল্প করত, জানলা দিয়ে উঁকি মারত, তাতে ওনার অসুবিধা হতো। তাই এখন এমন কায়দায় ঘর করেছেন যে পাখি না হলে উড়ে গিয়ে উঁকি মারা সম্ভব নয়। আর গভীর রাতে ওই কাঠের সিঁড়ি বেয়ে ওর দরজায় টোকা দেওয়ার মতো শখ কারোর নেই। গভীর রাতে কেন? আরে উনি তো গভীর রাতে ঘরে আসেন। কলেজে থাকেন রাত 7:30 পর্যন্ত, তারপর জমিদার বাড়িতে যান, খাওয়া দাওয়া করে এখানে শুতে আসেন তো অনেক রাতে। কিন্তু কিন্তু মজা কি জানো?
উনি যে কখন শোন সেটা আমরা আজ পর্যন্ত বার করতে পারলাম না। মানে সারা রাতের মধ্যে যখনই ঘুম ভাঙে শুনি ওর ঘর থেকে যন্ত্রের মৃদু সুর ভাসছে। সমস্ত দরজা জানলা বন্ধ করে বাজান, তবু শোনা যায়। তাই বলছিলাম আর কি যে মাথায় ছিট আছে। কোনো সুস্থ মানুষ দিনের পর দিন না ঘুমিয়ে বাঁচতে পারে? তুমি বলো না। চিত্তপ্রসাদের মনে হলো এক বিচিত্র লোকের সান্নিধ্যে তাকে কয়েকদিন কাটাতে হবে। এটুকু শুনলে মনে হতে পারে গল্প তো শুরু হলো, কিন্তু যাচ্ছে কোন দিকে? রহস্যের গন্ধ কই? কিন্তু সত্যিকারের গল্প শুরু হবে এখন থেকে। আর গল্পের ভেতর যে আগুন আছে তা বোঝার জন্য এই আয়োজনটুকু দরকার। যাই হোক, প্রথম দিন চিত্তপ্রসাদ অত্যন্ত ক্লান্ত ছিল। কাজেই বিছানায় শুতে না শুতেই তার চোখে জড়িয়ে এলো ঘুম। ঘুম যখন ভাঙল তখন ভোর হতে খুব বেশি বাকি নেই। আকাশ তখনও অন্ধকার, কিন্তু প্রথম আলোর চরণধ্বনি শোনবার প্রত্যাশায় নিদ্রিত পৃথিবী আস্তে আস্তে জেগে উঠছে সেটা অনুভব করা যায়। আর তখনই সে শুনল মণিকাঞ্চন বাবুর ঘর থেকে ইসরাজের মৃদু গুঞ্জন ভেসে আসছে। দেখো, এখানে একটা কথা বলে রাখি। চিত্তপ্রসাদ রায় আমাকে যে বর্ণনা পড়ে গিয়েছিল তা তার জবানবন্দিতেই শোনাচ্ছি তোমাদের এখন থেকে। আমি শুনলুম, রাগ আশা বড়ি, কি চমৎকার হাত! দেহ মন যেন এক প্রশান্ত আনন্দে ভরে গেল। বিছানা ছেড়ে উঠে আস্তে আস্তে ছাদে চলে এলুম। পূব দিকে তখনও খুব সামান্য রঙের ছোঁয়া লেগেছে। দু একটা পাখি ডাকতে আরম্ভ করেছে। সেই নির্জন নিশাবসানের মধ্যে আমি আশাবরীর সুরে আপ্লুত হয়ে স্তম্ভিতের মতো দাঁড়িয়ে রইলুম। সুর যখন থামল তখনও তার রেশ কাটল না। আমি যেমন দাঁড়িয়েছিলাম তেমনি দাঁড়িয়েই রইলাম। চমক ভাঙল কাঠের সিঁড়িতে একটা পদশব্দে। মুখ তুলে দেখি মণিকাঞ্চন বাবু। মণিকাঞ্চন জন্মসার্থক ব্যক্তি। অমন টকটকে গায়ের রং বাঙালির মধ্যে এর আগে বা পরে আর কখনো দেখেছি বলে মনে পড়ে না। কিন্তু ভদ্রলোককে খুব একটা সুপুরুষ বলা চলে না। মোটামুটি রোগা, মাথা জোড়া টাক, কেবল দু কানের পাশে একগুচ্ছ করে চুল, গর্তে বসা ছোট ছোট চোখ, চাপা নাক আর লাল টুকটুকে মোটা মোটা ঠোঁটে দেখলে মনে হয় যেন লিপস্টিক লাগানো। এক কথায় মানে দেখলে খুশি হয়ে ওঠার মতো চেহারা নয়। কিন্তু সেদিন সেই সময় আমার ভদ্রলোকের চেহারার কথা কিন্তু একবারও মনে হয়নি। একটু আগে যে অসাধারণ সুর শুনলাম তার শিল্পীকে চোখের সামনে দেখে আমার মনে একটা গভীর শ্রদ্ধার ভাব চলে এলো। আমি দুহাত তুলে তাকে নমস্কার করলাম। কিন্তু মণিকাঞ্চন প্রতি নমস্কার করা তো দূরস্থান, কেমন একটা অদ্ভুত ভ্রুকুটিতে আমাকে অভিষিক্ত করে তাড়াতাড়ি নিচে নেমে গেলেন। সেটা বিরক্তি না ভয় বুঝতে পারলাম না। একটু বেলা বাড়লে চিত্তপ্রসাদ নিচে গেলেন চায়ের সন্ধানে। সেখানে সন্তোষবাবুর সঙ্গে দেখা হলো। ওকে মণিকাঞ্চনের কথা বলতেই সন্তোষবাবু বললেন, তোমাকে তখনই বলিনি, ওর সঙ্গে এখন আলাপ করার চেষ্টা বৃথা। ভদ্রলোক এমনিতেই একটু বেশি রকমের গম্ভীর। কলেজেও কথা বলেন খুবই কম, কিন্তু এ বাড়িতে কথা একেবারেই বলেন না। তার অবশ্য একটা কারণও আছে। কি কারণ? কারণ আবার দুটো, বুঝলে। প্রথম হচ্ছে উনি এখানে আসেন সাধনা করতে, তখন কথা বলে নষ্ট করবার সময় ওনার থাকে না। দ্বিতীয় হচ্ছে এই মেসে যারা যারা আছেন তাদের সঙ্গীত সম্বন্ধে যা জ্ঞান সে সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো। আর একটু বেলা বাড়ুক, সবাই যখন কুয়োতলায় স্নান করতে যাবেন তখন তাঁদের সঙ্গীত চর্চা একটু শুনো। মানে শুনতে তোমাকে এমনিতেই হবে, আর তখনই বুঝতে পারবে কেন মণিকাঞ্চন বাবু এদের সঙ্গে কথা বলতে চান না বা কথা বলতে ভয় পান।
যাই হোক, পরের দিন রাত্রে হঠাৎ ঘুম ভেঙে দেখি পশ্চিমের জানলায় দ্বাদশীর চাঁদ হেলে পড়েছে। আমার সমস্ত ঘর একটা উজ্জ্বল কিন্তু বিষণ্ণ আলোয় ভরে রয়েছে। আমার মনে হলো আমার মনটাও যেন কেমন বিষণ্ণ হয়ে রয়েছে। অনেকটা একটা করুণ অথচ মধুর স্বপ্ন দেখতে দেখতে ঘুমটা ভেঙে গেলে যেরকম হয় তেমন মনে হলো। যদিও তখন চারিদিক নিস্তব্ধ, তবু বুঝতে পারলাম কোনো এক অনির্বচনীয় সঙ্গীতের মধ্যে যেন এতক্ষণ ডুবেছিলাম, আর সেটা বন্ধ হতেই আমার ঘুম ভেঙে গেছে। আমার অবচেতন মন তখন তার রেশ বহন করে চলেছে। দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করেছি, ঠিক তখনই ওপরতলার জানলার ভেতর দিয়ে একটা দিলরুবার চাপা অথচ মন্দ্র ঝঙ্কার ভেসে এলো। আমি উদ্গ্রীব হয়ে উঠলাম। আস্তে আস্তে সেই ঝঙ্কার রূপ নিল যোগিয়ায়। আর সে কি অপরূপ রূপ! আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলাম। বাজনা যখন থামল তখন পশ্চিম আকাশ অন্ধকার করে চাঁদ অস্ত গিয়েছে। পূবের আকাশ নতুন দিনের সংবর্ধনার জন্য প্রস্তুত হচ্ছে। আমি রোমাঞ্চিত দেহে মাতালের মতো টলতে টলতে বিছানা ছেড়ে উঠে ঘর থেকে বেরিয়ে ছাদের উপর এসে দাঁড়ালাম। ভোরের ঠান্ডা হাওয়ায় আমার সমস্ত শরীর যেন জুড়িয়ে গেল। আমি পশ্চিম দিকের আলসের ওপর ভর দিয়ে দূরের ধান ক্ষেতের দিকে চেয়ে রইলাম, যাতে আমার পেছনে যার পায়ের শব্দ সিঁড়ি দিয়ে নেমে আসছে তার ভ্রুভঙ্গি এই ভোরের বাতাস আর যোগিয়ার রেশটুকু যাতে নষ্ট না করে দিতে পারে। পায়ের শব্দ ছাদের ওপর এক মুহূর্ত ইতস্তত করল, তারপর নিচে নেমে গেল। বুঝলাম মণিকাঞ্চন আমাকে দেখেছেন এবং বোধহয় কালকের মতোই একটা বিনীত নমস্কার আশা করেছিলেন। শুধু বুঝলাম না যে নমস্কারটি না পেয়ে তিনি কি খুশি হলেন কি না। সন্তোষবাবু পরদিন সকালে আমাকে দেখেই হৈ হৈ করে উঠলেন, বললেন, কি হে চিত্তপ্রসাদ, সারা রাত ঘুমোনি নাকি? চোখের তলায় কালি, মুখটা কেমন পাং শুটে হয়ে রয়েছে। ওপরের বাজনায় ঘুমের ব্যাঘাত হচ্ছে বলে মনে হচ্ছে। এই তুমি বরং নিচে চলে এসো, বুঝলে? আমার ঘরেই না হয় একটা খাট পেতে দেওয়া যাবে। রাত্রে ঘুম না হলে সারাদিন আদালতে কাজ করবে কি করে? আমি বললাম, ঘুম যে কম হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই সন্তোষবাবু, কিন্তু ঘুমের বদলে যা পাচ্ছি সেটার তো কোনো তুলনাই হয় না। কি অসাধারণ হাত আপনাদের মণিকাঞ্চন বাবুর! এমন গুণী লোক এখানে পড়ে পড়ে নষ্ট হচ্ছেন। কলকাতায় গেলে ওকে তো সকলে মাথায় করে রাখবে। সন্তোষবাবু মৃদু হেসে বললেন, বটে বটে, তা তোমার বাপু গান বাজনা সম্পর্কে তো দিব্যি জ্ঞান আছে দেখছি। তালিম টালিম নিয়েছ কোন ওস্তাদের কাছ থেকে? আগে হ্যাঁ, তারাদাস গোস্বামীর কাছে আমার প্রথম হাতে খড়ি। এখন মাঝে মাঝে ওস্তাদ ওয়াহিদুল্লাহ খানের কাছে যাই। তুমি তারাদাস গোসাইয়ের ছাত্র? আরে বলো কি গো, আমি যে গানের গমও জানি নে, আমিও তো তার নাম শুনেছি। এই তবে তো তুমি সত্যি সত্যি কিছু জানো দেখছি। ভারী আশ্চর্য ব্যাপার। কেন আশ্চর্য কিসের? আমার চেহারা দেখলে মনেই হয় না যে আমি গান সম্পর্কে কিছু জানতে পারি, তাই তো? কেন আপনাদের ওই মণিকাঞ্চন বাবুর মতো রঙ্গদার চেহারা না হলে বুঝি সঙ্গীতজ্ঞ হওয়া যায় না? সন্তোষবাবু প্রবল বেগে হাত নেড়ে সহাস্যে বললেন, আরে আরে না না না, তোমার কথা আমি বলছি না। আমি আশ্চর্য হচ্ছি অন্য কথা ভেবে। কি কথা? সন্তোষবাবু একটু চিন্তা করে বললেন, আজ থাক, বুঝলে, তোমাকে আর একদিন বলবো। তবে তোমাকে আগে থেকেই জানিয়ে রাখি, জমিদারের বাড়িতে একজন বাবা ঠাকুর মানে তান্ত্রিক এসেছেন। বিশেষ অতিথি হয়ে প্রয়োজনে হয়তো তার সাহায্যও লাগতে পারে। বুঝলেন বাবা ঠাকুর, এখানেই আমার মনে কেমন একটা ধাঁধা লেগে গেল। আমি জিজ্ঞেস করলাম, মণিকাঞ্চন বাবুর এই ব্যবহারের সাথে
তান্ত্রিকের কি সম্পর্ক? আর তাছাড়া ওনাকে সবসময় যেন মনে হয় যে উনি কিছু একটা এড়িয়ে চলেন। ওনার ভয়টা আসলে কি? আমার প্রশ্ন শুনে সন্তোষবাবু ভয়ানক গম্ভীর হয়ে গেলেন। বললেন, না মানে, কিন্তু এরকম একটা ধারণা তোমার হলো কি করে? গতকাল সকালে উনি যখন আমার দিকে ভুরু কুঁচকে তাকালেন, তখন আমার কেমন যেন মনে হয়েছিল ওনার দৃষ্টিতে বিরক্তির চেয়েও ত্রাসটাই বেশি আছে। পরে আবার আপনি বললেন যে উনি আপনার মেশের লোকেদের সঙ্গেই নাকি কথা বলতে ভয় পান। এরপর সন্তোষবাবুর মুখে তাঁর স্বভাবসিদ্ধ হাসিটা আর ফিরে এলো না। উনি পূর্ববৎ গম্ভীর মুখেই কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, কিছু মনে করো না চিত্তপ্রসাদ, তোমার এই প্রশ্নের জবাবও আমি দিতে পারলাম না, পরে হয়তো কোনোদিন দিতে পারবো। আচ্ছা, এই প্রশ্নের জবাব দিতে তো আপত্তি নেই। ওর ঘরটা পরিষ্কার কে করে? ও, সে জমিদার বাড়িতে পূর্ণ বলে একটা কালা বোবা চাকর আছে, সেই দুপুরবেলা এসে ঝাঁটফাট দিয়ে যায়। কালা বোবা? উত্তরটা শুনে আমি হতাশ হয়ে চুপ করে গেলাম। তারানাথ একটু চুপ করে জানালা দিয়ে তাকালেন। বৃষ্টি থেমে গিয়েছে অনেকক্ষণ। মটলেন তখন প্রায় নিঃশব্দ, কেবল কাছে পিঠে কোথাও একটা কুকুর ঘেউ ঘেউ করছে। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, সেদিন সারাদিন গাছাড়িতে বসে চিত্তপ্রসাদের মন অন্যমনস্ক হয়ে রইল। মণিকাঞ্চন বাবুর ভেতরে কোথাও একটা রহস্য আছে। সন্তোষবাবু সেটা জানেন, কিন্তু চেপে যাচ্ছেন কেন? জমিদারের কাছে চাকরি পাওয়ার কৃতজ্ঞতাবশত, না অন্য কোনো ব্যাপার? আর রহস্যটাই বা কি? তান্ত্রিক আসার কথা হঠাৎ কেন বললেন? জমিদারির মধ্যে গোলমাল কি হতে পারে? এইসব কৌতূহল বড় বিশ্রী জিনিস। একবার চেপে ধরলে তার নিবৃত্তি না হওয়া পর্যন্ত চাপ বেড়েই চলে, স্বস্তি দেয় না কিছুতে। কাজেই সে স্থির করে ফেলল এ রহস্যের সমাধান করতেই হবে, তার আগে ফেরা নেই। এই স্থির করতে করতেই তার 4টে বেজে গেল। কাছারি বন্ধের সময়। ভাবলো একবার রাজ কলেজে গিয়ে সোজাসুজি মণিকাঞ্চন বাবুর সঙ্গে আলাপ জমায়। ভদ্রলোক যদি ভাগিয়ে দিতেও চান, তাও ছাড়বে না। হো উকিল, নাছোড়বান্দা হওয়া তাঁর পেশার অঙ্গ। এই ভেবে রাস্তায় বেরোতেই দেখে সন্তোষবাবু আর একজন মধ্যবয়স্ক ভদ্রলোককে সঙ্গে নিয়ে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছেন। চিত্তপ্রসাদকে দেখে দুজনেই এগিয়ে এলেন। অপরিচিত ভদ্রলোকটির সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে সন্তোষবাবু বললেন, চিত্তপ্রসাদ, ইনি আমাদের রাজ কলেজের অধ্যাপক নৃপেন্দ্রনাথ ঘোষ। একে তোমার কাছে নিয়ে এলাম একটা কথা আলোচনা করব বলে। আজ সকালে তোমাকে যে কথাটা বলবো বলবো করে বলতে পারিনি, ওই সেটাই আর কি। যেহেতু এই ঘটনার অনেকটা অংশ আমি পরে জেনেছিলাম, তাই এখন থেকে আবারও তোমাদের চিত্তপ্রসাদের জবানিতেই পুরো ঘটনাটা বলছি, তাহলে তোমরা ভালো করে বুঝবে। আমি বললাম, বেশ, তো সে তো খুব ভালো কথা। তাহলে চলুন ওই বেঞ্চিটায় গিয়ে বসি। বেঞ্চিতে বসে আলাপচারিতা শুরু হলো। সন্তোষবাবু বললেন, দেখো চিত্তপ্রসাদ, নৃপেন্দ্রবাবুকে কেন এনেছি সে কথা আগে বলি। আমাদের এই থামলে সিংহরায় পরিবার ছাড়া শাস্ত্রীয় সঙ্গীতে বিশেষজ্ঞ বলতে যদি কেউ থাকে, তা তিনি হচ্ছেন এই ভদ্রলোক। বলতেই নৃপেনবাবু প্রবল বেগে হাত নেড়ে প্রতিবাদ করে উঠলেন। বললেন, আরে না 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 না, শাস্ত্রীয় সঙ্গীতের আমি কিছুই জানি না।
আমার বাড়িতে একটা যন্ত্র আছে আর কিছু কে সি দে, ইন্দিমতি, কে মল্লিকের রেকর্ড আছে। তাতেই সকলের ধারণা হয়েছে যে আমি বুঝি মস্ত বড় বোদ্ধা। ব্যাপারটা আসলে তা নয়। আসলে গান সম্পর্কে আমার কিছু ধারণা আছে, আর সেই সূত্রেই আমাদের আপনার কাছে আসা। আমি ভীত হয়ে বললাম, কি সর্বনাশ, আমাকে গান টান গাইতে বলবেন না তো? নৃপেনবাবু সহাস্যে বললেন, আপনি তারাদাস গোসাইজির ছাত্র, আপনাকে গাইতে বলবো না এই কথা তো জোর করে বলতে পারছি না। তবে এখন নয়, এখন আমরা এসেছি ওই মণিকাঞ্চন বাবুকে নিয়ে কিছু বলবার জন্যে। নৃপেনবাবু বেঞ্চিতে বসে বললেন, আচ্ছা, আপনি কি সন্তোষ বাবুকে বলেছেন যে মণিকাঞ্চনের অসাধারণ হাত, তার বাজনা অপূর্ব? আমি বললাম, হ্যাঁ বলেছি। ঠাট্টা করে বলেছেন নাকি সত্যি সত্যি? আমি আশ্চর্য হয়ে বললাম, ঠাট্টা হতে যাবে কেন? আমি তো ওর বাজনা শুনেছি, সত্যি অসাধারণ বাজানোর হাত ওর। আপনি কি নিজে কানে শুনেছেন? হ্যাঁ, প্রথম দিন এসরাজে আশাবড়ি আর দ্বিতীয় দিন দিলরুবায় যোগিয়া। নৃপেনবাবুর মুখে এবার হাসি ফুটল, বললেন, হো হো, এই আর দুটোই ভোর রাতে ঘুম চোখে শুনেছেন তো? তাহলে ঠিকই আছে। আসলে কথা কি জানেন, মণিকাঞ্চন ইদানিং কেমন যেন একটু রহস্যময় হয়ে পড়েছে, তাই। আমি বললাম, আর একটু খোলসা করে বলুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। গান বাজনার মধ্যে রহস্য আসে কোত্থেকে? নৃপেনবাবু বললেন, আচ্ছা বেশ, আমি তাহলে ওই যথাসাধ্য খোলসা করে বলছি। দেখুন, আমি আর মণিকাঞ্চন খুব ছোটবেলাকার বন্ধু। আমরা এক পাঠশালাতেই পড়াশুনো করি, তারপর একসঙ্গে পড়াশুনো করি ঢাকা উচ্চ বিদ্যালয়। এই সন্তোষ ঘোষাল আমাদের চেয়ে 2 বছরের নিচে পড়তো। পরিচয় এই ঢাকাতেই। আমরা যখন পাশ করি তখন কুলভূষণবাবু কলেজ খুলেছেন। কাজেই আমরা যে সবাই সদল বলে এসে সেই কলেজেই যোগ দেব তাতে আর আশ্চর্য কি? এ পর্যন্ত সব ঠিকঠাক চলছিল। গোলমাল বাঁধল আজ থেকে বছর 8 আগে। তখন কুলভূষণবাবুর মেয়ের বিয়ে উপলক্ষে বেনারস আর লখনৌয়ের কিছু উস্তাদ এসেছিলেন আমাদের ওখানে। তাদের মধ্যে বুড়ো বীণাবাদক ওস্তাদ ওমার আল মালিক আর 2 বাইজি তামিম বানু আর হাফমা বানুর গান বাজনা শুনে মণিকাঞ্চন হঠাৎ খেপে উঠল। এর আগে পর্যন্ত মণিকাঞ্চনের সঙ্গীতের প্রতি অতিরিক্ত রকমের কোনো অনুরাগ আমরা কখনোই দেখিনি, বরঞ্চ সুর জ্ঞানের অভাবই দেখেছি। সেই লোক এখন শাস্ত্রীয় সঙ্গীত শেখবার জন্যে মরিয়া হয়ে উঠল। কুলভূষণ স্বভাবতই মনে করলেন যে সুরের চেয়েও 2 বাইজির সুরাতই মণিকাঞ্চনকে আকৃষ্ট করেছে বেশি। অতএব ছোট ভাইয়ের শাস্ত্রীয় সঙ্গীত শেখবার প্রস্তাব করা মাত্রই কুলভূষণ তাকে আচ্ছা করে বকে দিলেন। কিন্তু বকে কি আর সব সমস্যার সমাধান হয়? মহা সাংসারিক অশান্তি লেগে গেল। শেষ পর্যন্ত কুলভূষণ ভাইয়ের প্রস্তাবে রাজি হলেন, কিন্তু এই শর্তে যে সে এখানে থেকেই গান শিখবে, ওই লখনৌ টখনৌ যাওয়া চলবে না। অতঃপর মণিকাঞ্চনের গুরু এলেন এখানে। ভগবান জানেন তাঁকে আনতে কুলভূষণের কত টাকা খরচা হয়েছিল। সেই গুরু আর কেউ নন, বুড়ো ওস্তাদ ওমার আল মালিক। ওস্তাদজি তাঁর শিষ্যকে প্রথমে বীণা কিন্তু শেখালেন না, শুরু করলেন এসরাজ আর দিলরুবা দিয়ে, আর শিষ্যও প্রবল উৎসাহে শিখতে আরম্ভ করে দিল। কুলভূষণবাবু কলেজের একটি ঘর ছেড়ে দিলেন ওদের, কিন্তু এই শেখানোটা বেশি দিন আর সুখপ্রদ রইল না। আমরা প্রায় শুনতাম ওস্তাদজি চিৎকার করছেন, বকাবকি করছেন, যেন উনি যা দিতে চাইছেন শিষ্য তা নিতে পারছে না। এইভাবে 2 বছর কাটল।
এর মধ্যে মণিকাঞ্চন 4টে রাগ শিখল: ইমন, জয় জয়ন্তী, যোগিয়া আর আশারবি আর আশাবরী। তারপরেই ওস্তাদজি অসুস্থ হয়ে পড়লেন। সেই অসুখ থেকে আর উঠলেন না। সারা থামলের লোক মিলে সেবা করেও কোনো লাভ হলো না। আমার দুঃখ রয়ে গেল, আমি তোমাকে তৈরি করে দিয়ে যেতে পারলুম না। আমি তোমাকে শেখাতে পারলুম না কিভাবে প্রাণ ঢেলে বাজাতে হয়। তুমি খুবই মন দিয়ে বাজাও, তাতে তোমার সুরটা শুদ্ধ হয়, কিন্তু প্রাণ দিয়ে বাজাও না, তাই সেটা সুন্দর হয় না। সঙ্গীতের উদ্দেশ্য ব্যাকরণ মেনে কতকগুলো সুরকে ঠিক মতো পরপর সাজানো নয়। তার উদ্দেশ্য শ্রোতাকে একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা দিয়ে যাওয়া। সেটা করতে হলে তোমার ভিতরের সবটুকু মাধুর্য ঢেলে দিতে হবে যে। আর এটা তোমাদের এখানের আরো একজন করতে পেরেছে। তার বাপের অবশ্য সেই শিক্ষাই ছিল। এখান থেকে 20 ক্রোশ দূরে একটা একেবারে ছোট গ্রামে এক বাপ হারা মেয়ে আর মা থাকে। মেয়েটার নাম রুক্মিণী। আমি অকালে চলে গেলে যদি তার সঙ্গ বা কোনো রকম ভাবে তার মন জয় করতে পারো, তবে তুমি বাকি থাকা বিদ্যা অর্জন করতে পারবে। তবে কোনো রকম লোভ যদি তার উপর দেখিয়েছ এবং তার যদি কোনো ক্ষতি হয় তোমার হাতে, তাহলে কিন্তু ভয়ানক অমঙ্গল হবে তোমার। আমরাও কথাগুলোকে মৃত্যুর প্রলাপের মতো নিলেও ওস্তাদজির মৃত্যুর পর মণিকাঞ্চন একদম পাল্টে গেল। সে গম্ভীর হয়ে গেল। তার ইতিহাস চর্চা, জমিদারি দেখাশুনো সব বন্ধ হয়ে গেল। সব সময় সে ওই 4টে রাগের রেওয়াজ করে চলল। আমাদের বলতো, আমি যেভাবেই হোক প্রাণপণ ঢেলে বাজাবই। গুরুজির সুর আমার কানে লেগে রয়েছে, সেই সুর আমি তুলব। দিনে দিনে ওই সুরের নেশাতে কেমন রোগা প্যাংলা হয়ে পড়ল। নাওয়া খাওয়া ভুলে গেল সব। তারপর একদিন আর ওর খোঁজ পাওয়া গেল না। তারপর একেবারে 3-4 বছর পরে আমরাও দেখা পেয়েছিলাম। মরা মানুষের অবস্থায় ফিরেছিল। আর সেটা এই বছর 5-7 আগের কথা। এমনিতে দেখতে ওকে যতটা বয়স্ক মনে হয় ততটাও বুড়ো নয়, কিন্তু সেই অন্তর্ধানের পর থেকে শরীরটা যেন আরো বেশি বুড়িয়ে গেছে। যাই হোক, আর কি করা। 3 বছর আগে কুলভূষণ বাবু ওই একটা গান চর্চার স্কুল খুলেছিলেন, মূলত বোধহয় ভাইকে কিছুটা কাজকর্মের মধ্যে রাখার জন্যে। নইলে ভাইটা পাগল হয়ে যাবে এই ভয় ছিল বোধহয়। আর ভাইও সেই রকমই শেখাচ্ছেন। কোনো ছাত্রই তো দেখলাম না 5-6 মাসের বেশি টিকছে। তবে কি জানেন, মণিকাঞ্চন ভালো বাজান কি খারাপ বাজান তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু মানুষটা যদি পাল্টে যায় তবে বন্ধু হিসেবে অবশ্যই যায় আসে আমার। পাল্টে সে গেছে, তবে আর কত আমরা সহ্য করব চোখের সামনে। সেজন্যই সন্তোষের কাছে আপনার মন্তব্য শুনে আমি এখানে দৌড়ে এসেছি। তবে কি মণিকাঞ্চনের সাধনা এতদিনে সফল হলো? কিন্তু আপনার কথা শুনে বুঝলাম আমাদের আশা অমূলক। আধঘুমের মধ্যে আপনি যা শুনেছেন সেটা বেশিরভাগই আপনার কল্পনা হতে পারে।
তবে সব রহস্যের যে সমাধান হলো তা নয়। প্রথমত, বছর দুয়েক আগে যবে থেকে মণিকাঞ্চন ওই 4 তলার ঘরটায় আশ্রয় নিয়েছে তবে থেকে ও কেমন একটা সন্ত্রস্ত হয়ে রয়েছে। কিসের যেন ভয়, প্রশ্ন করেও জবাব পায়নি। আর আজকাল তো আমাদের সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছে। দ্বিতীয়ত, সন্তোষের কাছে শুনেছেন নিশ্চয়ই সারা রাত ওই ঘর থেকে বাজনার শব্দ আসে। তবে কি ও উন্মাদ হয়ে গেছে? অথচ কথা যখন বলে তখন তো বেশ স্বাভাবিকই মনে হয়। তৃতীয়ত, আপনি আসার বছরখানেক আগে ওই ঘরে কিছুদিন থেকে গিয়েছেন কুলভূষণ বাবুর এক বন্ধু হরিনাথ চাটুর্যে। হরিনাথ বাবুর নাম আপনি শুনে থাকবেন নিশ্চয়ই। এককালে উনিও বেশ ভালো হারমোনিয়াম বাদক বলে পরিচিত ছিলেন। উনি যাওয়ার সময় কুলভূষণকে যা বলে গেছেন তা প্রায় আপনি যা বলেছেন তাই, কেবল অতিরিক্তের মধ্যে রয়েছে ওই যে 4টে রাগের নাম বললাম সেগুলো ছাড়া আরও কিছু দুষ্প্রাপ্য এবং দুরূহ রাগও নাকি তার কানে এসেছিল। তা হরিনাথ চাটুর্যে তো আবার নেশা টেশা করার ব্যাপারে কিছু কম যান না, কাজেই অতিরিক্তটুকু বাদ দিলে যা থাকে তাতে বোঝা যাচ্ছে তিনিও আপনারই মতো কল্পনার শিকার হয়েছিলেন। ঠাকুরমশাই এবার বললেন, বুঝলে তো, এইসব ঘটনা যখন চলছে আমি তখন রাজার বাড়িতে আরাম করে পঞ্চব্যঞ্জন খাচ্ছি আর তাকে কিছু টোটকার পরামর্শ দিচ্ছি। তার আরও কিছুদিন পরে এই ঘটনা আমার কাছে এসে পড়ে। আমি যখন শুনেছিলাম তখন মনে হয়েছিল এক হতে পারে মণিকাঞ্চনের খারাপ বাজানোটা একটা বাইরের ঢং, নাটক। কিন্তু দেখলাম তার অনুরাগী ভেতরে ভেতরে অনেকেই আছে। তাদের কেউ একজন বলল, তিনি একলব্যের মতো নিভৃতে সাধনা করে চলেছেন এবং যতদিন না সাধনার চূড়ান্তে পৌঁছবেন ততদিন তিনি আত্মগোপন করেই থাকবেন। কিন্তু সেখানে প্রশ্ন থাকে, তাহলে তাঁর এত ভয় কিসের? তিনি যদি ধরা পড়েও যান যে তিনি সত্যি সত্যি খারাপ বাজান না, তাহলে কি তাঁর কোনো ক্ষতির সম্ভাবনা আছে? কি ধরনের ক্ষতি? সারা রাত ধরে বাজানোই বা কেন? লোকজনের কাছ থেকে এত দূরে দূরে থাকাই বা কেন? আমাদের তন্ত্রশাস্ত্রে অবশ্য অনেক মায়াবিনীর বর্ণনা আছে যারা কিনা এমন রাত বিরেতেই সুরের মোহজালে এসে ধরা দেয় মাটির পৃথিবীতে। আমার সন্দেহ হলো লোকটা এমন কিছুর সাধনায় জড়িয়ে পড়েনি তো গোপনে। তাহলে কিন্তু সেই বাঁধ থেকে তাকে মুক্ত করে আনা ভয়ানক কঠিন কাজ। এর একটাই পরিণতি হতে পারে নৃশংস মৃত্যু, আর এক হতে পারে হয়তো রাত্রের বাজনাটা মণিকাঞ্চন বাজানি না, বাজায় অন্য কেউ। গান পাগল মণিকাঞ্চন হয়তো কাউকে এনে আটকে রেখেছেন ওই ঘরে, সেই সারা রাত বাজায় আর মণিকাঞ্চনের সুরের পিপাসা মেটায়। সেটা কোনো মানুষ হতে পারে, আবার কোনো মন্ত্র বলে অশরীরী লোক থেকে বন্দি করে কোনো পিশাচও হতে পারে। যাই হোক, আমাকে চিত্তপ্রসাদ কি বলেছিল শোনো। চিত্তপ্রসাদ পরদিন নিজের বাসায় ফিরছিল। ফিরতে গেলে তাকে রাজ কলেজের মাঠের পাশ দিয়ে আসতে হয়। সেখানে আসতে একটি ছেলে তাকে ডাকলো, বলল, আপনি তো চিত্তপ্রসাদ রায়, মাস্টারমশাই একবার আপনাকে ডাকছেন। কোন মাস্টারমশাই? হ্যাঁ, আমাদের গানের মাস্টারমশাই। তিনি ওই দোতলার কোণের ঘরটায় আপনার জন্য অপেক্ষা করছেন। অর্থাৎ মণিকাঞ্চন। ভালোই হলো, আমি গিয়ে আলাপ করব ভাবছিলাম।
এখন দেখছি তিনি স্বয়ং ডেকে পাঠিয়েছেন। অতএব তাড়াতাড়ি আমি পা চালিয়ে দিলুম দোতলার কোণের ঘরের উদ্দেশ্যে। গিয়ে দেখলাম ঘরটায় সারি সারি বাদ্যযন্ত্র, গালিচা, আলমারি ভর্তি বই, আর সেই ঘরের মালিক, যার ভেতরে এত রহস্য জমা হয়েছে, তিনি আসীন রয়েছেন গালিচার উপরে। সারা ঘর জুড়ে গালিচা পাতা, তার ওপর ইতস্তত কিছু সেতার, এসরাজ, হারমোনিয়াম ইত্যাদি পড়ে রয়েছে। একাধারে কয়েকটা আলমারি ভর্তি কিছু বই আর খাতাপত্র। তাদের সামনে একটা তাকিয়ায় ঠেস দিয়ে গালিচার ওপর আর হয়ে শুয়েছিলেন গতকাল ভোরে মেষের ছাদে দেখা সেই ভদ্রলোক। আমাকে দেখে তিনি সোজা হয়ে বসলেন, একটা হাত অলসভাবে সামনে মেলে দিয়ে বললেন, বসুন। আমি একটা নমস্কার করে তার সামনে বসে পড়লাম। মণিকাঞ্চন তার কোনো প্রত্যাভিবাদন না করে কিছুক্ষণ বিষণ্ণ দৃষ্টিতে আমার দিকে দেখে বললেন, আপনি বলি গানের কিছু বোঝেন? আমি মৃদু হেসে বললাম, হ্যাঁ, ওই খুবই সামান্য। এবারে মণিকাঞ্চনের দৃষ্টিটা কিছু কঠিন হলো। বললেন, আসলে যা বোঝেন না তার উপরে মন্তব্য করেন কেন? কোন মন্তব্য? আপনি নৃপেনকে বলেছেন যে রাত্রে আপনি যেসব বাজনা শুনেছেন তা অপূর্ব এবং অতুলনীয়। কে আপনাকে এসব বিশ্লেষণ প্রয়োগ করতে বলেছে? হ্যাঁ, আরে যা জানেন না বা যা বুঝেন না তা নিয়ে আমাদের জমিদারিতে দয়া করে কোনো কথা বলবেন না। আমি কোনো রকম বাচালতা সহ্য করতে রাজি নই, বুঝেছেন? বুঝলাম মণিকাঞ্চন ভয় দেখিয়ে চিত্তপ্রসাদকে চুপ করাতে চাইছে, কিন্তু অত সহজে ভয় সে কোনোদিনই পায় না। উকিল বলে কথা, তাই সহজভাবেই বললাম, মণিকাঞ্চনবাবু, আপনার বয়স আমার চেয়ে অনেক বেশি, তাতে সন্দেহ নেই, কিন্তু যে শাস্ত্রে আপনার শিক্ষা হঠকারিতা, সেই শাস্ত্রে আমার গুরুধরা জ্ঞান আছে। সেক্ষেত্রে কোন বাজনার ব্যাপারে আমি কি বিশেষণ প্রয়োগ করব তার বিচার আপনি বোধহয় করতে পারেন না, তাই না? আপনি বাচালতা সহ্য করতে পারুন বা না পারুন, যে সুর আমি গত দুরাত আপনার ঘরের বাইরে দাঁড়িয়ে শুনেছি তা যে অপূর্ব এবং অতুলনীয় তা আমি বলবই। আর সে সুরের সৃষ্টিকর্তা যদি আপনি হন, তাহলে চিরকাল আপনার পায়ে সশস্ত্র নমস্কার জানাবো। চিত্তপ্রসাদ আশঙ্কা করেছিল তাঁর উকিলি বক্তৃতা শুনে মণিকাঞ্চন তেলে বেগুনে জ্বলে উঠবে, কিন্তু তা হলো না। ভদ্রলোক আবার তাকিয়ায় ঠেস দিয়ে আর হয়ে পড়লেন। বিষণ্ণ হেসে বললেন, আচ্ছা আচ্ছা, মেনে নিলুম আপনি পণ্ডিত ব্যক্তি, কিন্তু তাহলে বলুন তো, মাত্র হঠকারিতা শিক্ষা যার, সে কি অপূর্ব বা অতুলনীয় সুর সৃষ্টিতে সক্ষম হতে পারে? যাই হোক, সবই তো জানেন দেখছি, শুধু এই কথাটাই জানেন না যে এ ব্যাপারে আমি কোনো রকম কথাবার্তা বা আলোচনা পছন্দ করি না। যা আমার একান্ত ব্যক্তিগত তা আমারই থাক। মণিকাঞ্চন আবার কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনার এই কৌতূহল নিবারণ করার ক্ষমতা আমার নেই চিত্তপ্রসাদ বাবু। করতে পারলে হয়তো ভালোই হতো, কিন্তু তা হবার নয়। যা চলছে তা ভালোই চলছে, হয়তো তাতে আপনার ঔৎসুক্য কমবে না, কিন্তু আপনার মঙ্গলই হবে। এরপর আর কোনো প্রশ্নেরই জবাব পাননি চিত্তপ্রসাদ সেদিন। কেন তিনি মণিকাঞ্চনের কৌতূহল মেটাতে পারবেন না, এবং না মিটলে কেনই বা তার মঙ্গল, তার তখন জানা হলো না। যদি জানতেন যে মণিকাঞ্চন যা বলছে তা অসত্য বা কোনো কিছু চেপে যাওয়ার উদ্দেশ্য নয়, তাহলে হয়তো আর এগোতেন না, কিন্তু তা তো হলো না। ওর গোপনীয়তা, অনাবশ্যক ভয়
কোনো কিছু আশঙ্কা এবং সকলকে এড়িয়ে চলার চেষ্টা সব কিছু মিলে চিত্তপ্রসাদের মনে একটা অদম্য কৌতূহল জাগিয়ে তুলল। তার উপর তাঁর উকিলি সত্তা বারংবার বলতে লাগলো এত সবের পেছনে নিশ্চয়ই কোনো অসামাজিক বা অনৈসর্গিক পাপ লুকিয়ে আছে। সে রাত্রে স্বভাবতই ঘুমোবে না বলে স্থির করে ফেলল চিত্তপ্রসাদ। মাথার কাছে একটা হ্যারিকেন লণ্ঠন জেলে সখারাম গণেশ দেউস্করের দেশের কথা পড়তে শুরু করে দিল রাত জাগার জন্য। যথাসময়ে আবার সুর বেজে উঠল। হঠাৎ সেতারের ঝংকারে চমক লাগলো, আর তারপর সেই ঝংকারের ভেতর থেকে ধীরে ধীরে রূপ নিল মারোয়া। তবে সেই সুর নেশাগ্রস্তের মতো শুয়ে শুয়ে সেই অপূর্ব সুরের তরঙ্গে ডুবিয়ে দিতে লাগলো শ্রোতাকে। কিন্তু আশ্চর্য হওয়ার সেদিন আরো বাকি ছিল। কখন যে মারোয়া শেষ হয়ে গেল, গভীর রাত্রে ওপরের ঘর থেকে গুঞ্জরিত হয়ে এলো এক অশ্রুত পূর্ব সুর। অমন আশ্চর্য সমস্ত অনুভূতি অবশ করা সুর যে হতে পারে তা তার আগে জানা ছিল না। সে আচ্ছন্ন হয়ে সেই সুরের মাধুর্যে ডুবে যেতে লাগলো। তারপর সারা রাত ধরে চলল আরো কত সুরের বিস্তার। রাত শেষ হতে চলল ললিতের মধ্য দিয়ে। কিন্তু শেষ রাতে মণিকাঞ্চন যখন বাজাচ্ছিলেন, চিত্তপ্রসাদের ঘরে বসে শুনতে শুনতে হঠাৎ তাঁর মনে হলো সুরগুলো যেন পরিবর্তন হচ্ছে। একটা অদ্ভুত টান তৈরি হচ্ছে বাতাসে। তাঁর ইচ্ছা করলো ঘরের বাইরে গিয়ে দেখবে ঠিক কি হচ্ছে। গা ঝাড়া দিয়ে উঠে পড়ল সে। সেদিন ছিল পূর্ণিমা। চাঁদ ধামলের মাঠে জ্যোৎস্না একেবারে ঢেলে দিয়েছে। চিত্তপ্রসাদ নিঃশব্দে সিঁড়ি দিয়ে উঠে এলো। মণিকাঞ্চনের ঘরের দরজা বন্ধ, কিন্তু দরজার ফাঁক দিয়ে আলো বেরোচ্ছে। চিত্তপ্রসাদ সেই ফাঁক দিয়ে উঁকি দিল। আর যা দেখল তাতে তাঁর শরীর শিরশির করে উঠল। ঘরের ভেতরে মণিকাঞ্চন বসে আছেন। তার সামনে রাখা সেতার তিনি বাজাচ্ছেন। কিন্তু ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে এক মেয়ে, অসম্ভব সুন্দরী, গায়ে সাদা শাড়ি, চুল ভ্রমর কালো, মুখে এক অদ্ভুত দীপ্তি। সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে মণিকাঞ্চনের দিকে সোজা তাকিয়ে। চিত্তপ্রসাদ ভাবল, ঠিক ধরেছিলাম, বেটা অনৈতিক কাজ করে গোপনে। তখন ঘটল অদ্ভুত ব্যাপার। মণিকাঞ্চনের বাজনা যেন চরমে গিয়ে উঠল, আর সেই মেয়েটা ধীরে ধীরে উজ্জ্বল হতে লাগলো, যেন তার শরীর থেকে আলো ঠিকরে বেরোচ্ছে। তারপর এক মুহূর্তেই সব শেষ। বাজনা থেমে গেল। মেয়েটা মিলিয়ে গেল বাতাসে, চোখের সামনে এসে হাওয়ায় মিশে গেল। ঘরটা আবার ফাঁকা হয়ে গেল নিমেষে। এবার মণিকাঞ্চন ছেলে মানুষের মতো কাঁদতে লাগলো হাউ হাউ করে। চিত্তপ্রসাদ দরজার ফাঁক থেকে সরে এলো কাঁপতে কাঁপতে। তার শরীর দিয়ে দর দর করে ঘাম বেরোচ্ছে। সে কি দেখল? সত্যি নাকি তার কল্পনা? তার শরীরে তখন বড় শীত করছে, অথচ রাতটা গরমের। তার সমস্ত অবিশ্বাস, বিশ্বাস, পড়াশোনা ভেঙে ভেঙে পড়তে লাগলো মুহূর্তে। পরদিন সকালে চিত্তপ্রসাদ মণিকাঞ্চনের ঘরে গিয়ে সরাসরি বলল, গত রাতে আপনার কাছে কেউ ছিল? কথা শুনে এমন ভাব হলো
যেন মণিকাঞ্চনের মুখে রক্ত নেই। তিনি তাকিয়ে রইলেন চিত্তপ্রসাদের দিকে, তারপর বললেন, কেউ না, আমি আমি একা ছিলাম। আমি ভাবলাম আপনার বাজনা শুনছিল কেউ যেন। মণিকাঞ্চনের চোখে এবার সত্যিকারের এক অদ্ভুত ভয় দেখা দিল। তিনি বললেন, আপনি আপনি কি দেখেছেন? চিত্তপ্রসাদ এড়িয়ে গেল, বুঝলো কিছু গন্ডগোল আছে। কিছু না, শুধু শব্দ পাচ্ছিলাম, হয়তো মনের ভুল। কিন্তু সেই দিন থেকেই তাঁর কৌতূহল চরমে উঠল। সে ঠিক করলেন আর একবার দেখবে। কয়েকদিন পরে আবার রাত বাড়ল। মণিকাঞ্চন বাজনা ধরেছে। চিত্তপ্রসাদ আবার দরজার ফাঁক দিয়ে তাকালো। সেই মেয়েটা আবার এসেছে। এবার সে দাঁড়িয়ে নেই, বসেছে। বসেছে মণিকাঞ্চনের ঠিক উল্টো দিকে। তার বড় বড় ডাগর চোখে উজ্জ্বল মণি। মণিকাঞ্চন যখন বাজাচ্ছেন, মেয়েটা হাত বাড়িয়ে যেন বাতাসে কিছু আঁকছে, আর তার আঙুলের ডগা থেকে আলোর রেখা বেরোচ্ছে। চিত্তপ্রসাদ ভেবেছিল মণিকাঞ্চন রোজকার মতো সেদিনও তার সঙ্গে বাক্যালাপ না করে নিচে চলে যাবে। তাই আলসের ওপর ভর দিয়ে পূবের আকাশে ম্রিয়মান অন্ধকারের দিকে তাকিয়েছিল। কিন্তু মণিকাঞ্চনের পায়ের শব্দ নিচে যাওয়া সিঁড়ির দিকে না গিয়ে তার পেছনে এসে থামল। সে ঘুরে দাঁড়ালো। মণিকাঞ্চন একটু কুণ্ঠিত হাসি হাসলেন, বললেন, আপনাকে মরতে হবে। মণিকাঞ্চনের মুখ তখন শক্ত পাথরের মতো হয়ে গেছে। এহেন কথার অভিঘাতে কিছু প্রতিক্রিয়া করবার আগেই পিঠের উপরে একটা আলতো ধাক্কা অনুভব করল চিত্তপ্রসাদ। আর টাল সামলাতে না পেরে খোলা ছাদ বেয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে আঁতকে উঠে সে দেখল সেই অপরূপা সুন্দরী মেয়েটি যে গোলাপ হাতে নিয়ে এসে দাঁড়িয়েছিল, সে বদলে গেল এক বিভৎস কঙ্কালে। তারপর সব অন্ধকার। একটা ঝপ করে শব্দ হলো শুধু। যদিও ঈশ্বরের কৃপায় চিত্তপ্রসাদ একেবারে মাটিতে এসে পড়েনি, ঝুল ছাদে আটকে গিয়েছিল। পরদিন ঘোড়া পা নিয়ে নৃপেনবাবুর সাহায্যে সে সরাসরি এসে উপস্থিত হলো রাজামশাইয়ের দরবারে। রাজামশাই আমাকে তলব করলেন। আমি সব শুনে আন্দাজ করতে পারলাম কাণ্ডটা কি। তন্ত্রশাস্ত্রে এদের অপ্সরা বলে, কিন্তু আমার শুনে মনে হলো এ কোনো সাধারণ অপ্সরা নয়, এ অন্য কিছু। চিত্তপ্রসাদ দেখলাম এমন ভয় পেয়েছে যে সে আর থাকতে পারছে না। সে একেবারে নাছোড় হয়ে পড়েছে যে যত দ্রুত সম্ভব এর সমাধান করতে হবে, না হলে সে অকালতের চাকুরি ছেড়ে পলায়ন করবে। এদিকে তার মতো বুদ্ধিমান উকিল খুঁজে পাওয়া এই মুহূর্তে রাজামশাইয়ের পক্ষে সমস্যার। তাই বাধ্য হয়ে আমাকে যেতে হলো। চিত্তপ্রসাদ কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমাকে বাঁচান, আমি আর পারছি না। ওই বাড়িতে থাকতে হলে আমি ভয় মরে যাব। আমার জীবন ওখানে কখন শেষ হয় আমি জানি না। শুধু ওই বাড়িতেই নয়, সেই শাকচুন্নি যখন আমাকে দেখে ফেলেছে, তখন যে কোনো জায়গায় সে আমাকে মেরে ফেলতে পারে।
আমি জিজ্ঞেস করলাম, কি দেখেছ, খুলে বলো। সে বলল, কিরকম জানেন, আমার মনে হলো যেন পড়ার আগে জানলার বাইরে একটা নীলাভ ধূসর ম্লান দ্যুতিময় কুয়াশার স্তর, সেটা নড়ছে, চড়ছে, তালগোল পাকাচ্ছে, তার উজ্জ্বলতা বাড়ছে, কখনো কমছে, আর সেই স্তরের পেছনে একটা আবছায়া কঙ্কাল আমার দিকে দাঁত বের করে হাসছে। কি ভয়ানক অবয়ব, কি কুৎসিত রূপ! উফ, খুব ভয় পেয়েছি ঠাকুর, খুব ভয় পেয়ে গেছিলাম। আমি কোনো রকমে বেঁচে ফিরেছি ঠাকুর। সেদিন সারাদিন আমি আর ওকে বাড়িতে ফিরতে দিলাম না। সন্ধ্যেবেলায় থামুল শহর যখন অন্ধকারে ডুবে গেল, রাজ কলেজের মাঠ যখন হয়ে গেল একেবারে জনশূন্য, চিত্তপ্রসাদ, নৃপেনবাবু আর আমি তিনজনে এসে দাঁড়ালাম সেই নিশুতি বাড়ির সামনে। কাশীনাথ বলল, তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, আমি ওপরে যাচ্ছি। কোনো শব্দ করবে না, আমি না ডাকলে ওপরে আসবে না। সে সিঁড়ি বেয়ে উঠে গেল। উপরে মণিকাঞ্চনের ঘরে আলো জ্বলছে। বাজনা শুরু হয়ে গেছে তখন। আজ আকাশ মেঘে ঢাকা। সাহসী চিত্তপ্রসাদের শরীর ভয়ে কাঁপছে। নৃপেনবাবু চুপ করে দাঁড়িয়ে আছেন, মনে মনে বোধহয় রাম নাম জপ করছেন। হঠাৎ বাজনা থেমে গেল। তারপর শোনা গেল কাশীনাথের গলা। কে তুমি? কেন এসেছো? উত্তর এলো না, কিন্তু ঘর থেকে অদ্ভুত শব্দ ভেসে এলো, যেন কাঁচের কোনো পাত্র ভাঙছে ভয়ানক শব্দ করে। একটা, তারপর আর একটা, আবার আর একটা। নৃপেনবাবু আমার দিকে উৎকণ্ঠিত হয়ে তাকালেও আমি ইশারা করে চুপ করে থাকতে বললাম, কারণ যাওয়ার আগে আমি কাশীনাথের গলায় একটা বিশেষ তাবিজ পরিয়ে দিয়েছিলাম। এরপর কয়েক মুহূর্ত আবার চুপচাপ। তারপর সিঁড়ি দিয়ে ধূপধাপ করে নিচে নামার শব্দ এলো। কাশীনাথ থেমে গেলেন, তাঁর মুখ ফ্যাকাশে, কপালে ঘাম। সে হাঁপাতে হাঁপাতে বলল, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, সে আসছে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই এক অদ্ভুত মোহময় পরিবেশে ভরে গেল চারপাশ। আর উপর থেকে নেমে এলো এক নারী শরীর। শরীরই বলছি, কারণ তার দেহের একদিকটা বড় ভয়ানক জ্বলন্ত কঙ্কালের মতো, আর অন্য দিকটা মোহময়ী সুন্দরী। সে হাসতে হাসতে নেমে এসে বলল, তোরা আমাকে আটকাবি? মাকে ভুলিয়ে মিথ্যা কথা বলে আমাকে স্বপ্ন দেখিয়ে পালিয়ে এসেছিল এই শয়তান। মা জানতে হয়তো গাছতলায় পড়ে মরেছে, কিন্তু আসলে ও আমার থেকে সুরল হরি শেখার জন্য আমাকে দিনের পর দিন ভালোবাসার স্বপ্ন দেখিয়েছে। তারপর নিজের কাজ মিটে যেতে পালিয়ে গেছে। শুধুমাত্র আমার মনের একটু স্নেহ ওর লাগতো। যে মুহূর্তে ও সেটা পেয়েছে, সেই মুহূর্তে পালিয়ে এসেছে। আর সেটা জানতে পেরে এক রাতে আমি আর আমার মা দুজনে বিষ খেয়ে মরেছি। আমাদের গ্রামের ওই ঘরের মধ্যে এখনো বন্দি আছে আমাদের কঙ্কাল। এমনিতেও আমাদের সমাজ থেকে বহিষ্কার করা হয়েছিল, কারণ আমার অনেক বয়সে বিয়ে হয়নি, তাই আমাদের বাড়ির আশেপাশে কেউ থাকতো না। তারপরে এই শয়তানটা যাওয়ার সময় গ্রামে আমার নামে কলঙ্ক রটে গিয়েছিল, তাই আমরা বেঁচে আছি কি মরে গেছি গ্রামের লোকেরা একবারও ফিরে দেখেনি। কিন্তু যে সুরল হরি শিখে নিজেকে সুর সম্রাট বানিয়ে বেনারসের বেশ্যাদের মনোরঞ্জন করতে চেয়েছিল শয়তান, তার পথ আমি বন্ধ করে দিয়েছি। আমার কল্যাণে আয়ত্ত করা বিদ্যা এখন
এখন ওকে সারা জীবন যত দিন বাঁচবে আমার আমার সামনেই প্রদর্শন করে যেতে হবে। আর ধীরে ধীরে আমি ওর রক্ত চুষে যাব। এইভাবেই দিনে রাতে বেঁচে থাকবে মরার মতো হয়ে, মানুষের সমাজে বেঁচে থাকবে মাথা নিচু করে ভয়ে ভয়ে। দেখতে যাও তোমরা ওর কি অবস্থা হয়েছে। বলতে বলতে কোথা থেকে একটা কালো কুকুর কুই কুই করে নেমে এলো উপরের সিঁড়িতে। আমার বাকি দুই সঙ্গী পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করছে। এমন সময় সে বলল, আমাকে তোমরা তন্ত্রবিদ্যা প্রয়োগ করে হারিয়ে তো দেবে, কিন্তু এই কুকুরটাকে আবার মণিকাঞ্চন বানাবে কি করে? কথাটা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হলো। ধীর কিন্তু অমোঘ গতিতে দেখলাম কালো কুকুরটা আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। অন্যদিকে কোনো শব্দ নেই, গাছের পাতায় বাতাসের সামান্যতম মর্মরটুকু নেই। সমস্ত জগৎটাই তখন যেন অন্ধকারের চাদরে ঢাকা পড়ে আড়াল হয়ে আত্মগোপন করেছে লজ্জায়। থাকবার মধ্যে কেবল সামনে ওই সচল কুকুরটা। হঠাৎ অনুভব করলাম আমাদের চারদিকে লহরীর সুর দ্রুত হয়ে উঠেছে। মনে হলো সময়ও সেই সুরে স্থিমিত হয়ে কি এক আগুনে পতঙ্গের মতো ঝাঁপ দিতে চাইছে। সে রুক্মিণী নামক নারীর মুখের ভঙ্গিতে কোনো ভয় নেই, আছে কেবল ক্রোধ। আমি জমিদার বাড়িতে এসে এই নারীর দুঃখের কথা শুনেছিলাম, কিন্তু তার মরণের কথা বা এহেন পরিণতির কথা বা এই পরিসমাপ্তির কথা কল্পনাতেও ভাবতে পারিনি। সেই সঙ্গে আরও একটা অনুভূতি আমাকে অধিকার করে ফেলল। সেটা কিন্তু আনন্দের নয়, বরং সম্পূর্ণ বিপরীত। পরিবেশটা যেন ভারী হতে হতে জগদ্দল পাথরের মতো আমার বুকের উপর চেপে বসল। তার মনে হতে লাগলো যেন আমরা কয়েকটা প্রাণী কোনো এক নির্মম অদৃষ্টের অভিশাপে একটা আলো বাতাসের অন্ধকার কুয়োর মধ্যে পড়ে গেছি, যা থেকে মুক্তি নেই। সেখানে জলের বদলে রয়েছে সুর, আর আমরা সবাই তার মধ্যে ডুবে যাচ্ছি। একটু আলো, একটু মুক্ত বাতাসের জন্য আমাদের সমস্ত সত্তা আকুলি বিকুলি করতে লাগলো। মনে হলো এখনই কিছু না করতে পারলে তাহলে বোধহয় মারাই যাব আমরা। এতক্ষণ চারপাশ ছিল নিস্পন্দ, নীরব। হঠাৎ কোথা থেকে ছুটে এলো ঝড়ের মতো উত্তাল বাতাস আর তুমুল বৃষ্টি। সারা শহর, মাঠ, ময়দান মথিত করে কিছুক্ষণ সে বাতাস বইল। চিত্তপ্রসাদ বলে উঠল, দেখুন ঠাকুরমশাই, দেখুন আমরাও কি অমন হয়ে যাব? দিলাম অবাক হয়ে বাতাসের ঘূর্ণির সঙ্গে পাক খেয়ে। একটা জমাট অন্ধকারের স্তম্ভ আকাশে অনেকখানি ঢেলে ফেলেছে। অন্ধকারের উপাদানে তৈরি অমানুষিক এক আকৃতি, পরিচিত কিছুর সঙ্গে তার কোনো মিল নেই। তার সাথে মিশে যাচ্ছে ধীরে ধীরে ওই পিশাচিনী, আর হাসতে হাসতে বলছে, শাস্তি হয়েছে, উপযুক্ত শাস্তি হয়েছে। এবার আমি চলে যাব। ওই কুকুরকে বলিস সারা জীবন সুরলহরীর সাধনা করতে নিশতি রাতে, দেখবো কেমন পারে। সমস্ত পরিবেশ থেকে, বাড়ির উপর থেকে, মাঠ থেকে বাতাসের সঙ্গে উঠে যাচ্ছে গুঁড়ো গুঁড়ো তারা খসার মতো টুকরো টুকরো আলো। কিছুক্ষণের মধ্যে সব মিলিয়ে নেমে এলো আবারও ঘন অন্ধকারের কালো নিথরতা। কুকুরটা একই রকম ভাবে কুই কুই করতে লাগলো। তারপরে বনের ভেতর থেকে ভেসে এলো এক ঝলক বাতাস। বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো সহজ, স্বাভাবিক, মুক্ত বাতাসেও
মুক্ত হতে পারলাম না। কাশীনাথ বলল, ঠাকুরমশাই, এবারে কি হবে? তার কথা একটু সম্বিত ফিরে পেয়ে চমকে ঝুলি থেকে একটা ছোট কৌটো বের করে তার থেকে কয়েকটা দানা তুলে দিলাম ওই কুকুরের বাচ্চাটার মুখে। আর মনে মনে বললাম, ওং মহাকাল্যৈ চ বিদ্মহে শ্মশান বাসিন্যৈ চ ধীমহি তন্ন কালী প্রচোদয়াৎ। ওং কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্মার্থ মুখ্যদে দেবী নারায়ণী নমস্তুতে। ধীরে ধীরে কুকুরটা বদলে মণিকাঞ্চন হয়ে গেল বটে মায়ের মহাপ্রসাদের গুণে, তবে কোনোদিন সে আর আগের মানুষ হলো না। আমি জানতাম কোনোদিন আর সে আগের মতো হবে না, তবে মানব জনিতে যে ফিরে এসেছে এটাই অনেক। এর বেশি তার জন্য করার মতো আমার আর কিছুই ছিল না। সে যা পাপ করেছে তাকে এই জীবনেই প্রায়শ্চিত্ত করতে হতো। সে বাকি তারপর আর কিছু বছর সেই পাপের ভাগীদারিত্ব বহন করে রাস্তায় রাস্তায় ঘ্যাপা হয়ে ঘুরে বেড়ালো। শুনেছিলাম যতদিন বেঁচে ছিল ততদিন তার মুখ থেকে লালা পড়ত কুকুরের মতো। মরার কিছুদিন আগে সারা শরীরে ঘা বেরিয়ে গিয়েছিল তার। এক পূর্ণিমার রাতে সে আবার হঠাৎ পাগলা কুত্তার মতো ঘেউ ঘেউ শব্দ করতে থাকে। তা শুনে গ্রামের লোকেরা জেগে উঠল, কিন্তু ওটা পাগলা কুত্তার ডাক ছিল না। লোকে ভাবল নতুন পাগল কুকুর এসে উপস্থিত হয়েছে কোথা থেকে গ্রামে। প্রাণীটার গায়ে তখন পচা মাংস ঝরে ঝরে পড়ছে, গায়ে লোম নেই, আছে শুধু ক্ষতবিক্ষত চামড়া যার ফাঁক দিয়ে হাড় দেখা যায়। চোখ দুটো রক্তিম, মানুষের চোখের মতো, কিন্তু সেই চোখে ভয় নেই, আছে অভিশাপের আঘাত। লেজ নেই, কান নেই, শুধু মুখ, আর সেই মুখে দাঁতের সারি তিনটে, একটার পর একটা গলার ভেতর পর্যন্ত চলে গেছে। ওই কুকুরটাই ছিল এককালের সঙ্গীত বাদক। শেষ রাতে ওই কুকুরটাকে মাঠের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখেছে অনেকে। চাঁদ যখন ঠিক মাথার উপর ওঠে তখন ও পেছনের পায়ে দাঁড়িয়ে যেন সোজা হয়ে ওঠে নাকি মানুষের মতো। সামনের দুটো পা আকাশের দিকে তুলে অভিশাপ মোচনের প্রার্থনা করত, অথবা শারীরিক কষ্ট থেকে মুক্তির, অথবা মৃত্যুর প্রার্থনা। কিন্তু অভিশাপ তো মোছা যায় না, তাই তখন ওর মুখ থেকে একদম শেষ বেলায় বেরোতো না ঘেউ ঘেউ, বেরোতো যন্ত্রণা কাতর মানুষের গলার আর্ত চিৎকার। সবাই জেনে গিয়েছিল ঘটনা, কেউ সাহায্য করতো না। তারপর ওই চিৎকার ধীরে ধীরে মিলিয়ে যায় এক রাতে। কুকুরটা আবার চার পায়ে নামে, চোখ দুটো থেকে রক্তের ফোঁটা পুঁজ গড়িয়ে পড়ে, আর অন্ধকারের ভেতর থেকে শোনা যায় হাড় গুঁড়িয়ে যাওয়ার শব্দ, যেন কেউ জীবনের শিকল ছিঁড়ে তাকে নিতে এসেছে, যেন সে মরণের সঙ্গে পাঞ্জা লড়ছে। ওই কুকুরের গায়ে কেউ হাত দিত না ঘেন্নায়। সেই কুকুরের গায়ে হাড় ছাড়া কিছু ছিল না, শুধু হাড় আর তার পায়ে লেগে থাকা পচা মাংসের টুকরো। নড়াচড়া করলে হাড়ে হাড়ে ঘষা লাগে, শব্দ হয় কাতরানির, তৃষ্ণায় জিভ বার করে, কিন্তু জিভের গায়ে ঘা। শেষমেশ সেভাবেই সে গেল। যাওয়ার পর দূর থেকে লোক তার শরীরে আগুন দিয়েছিল। তবে আমার মনে হয় তাতে ওই একটা জন্মে তার সম্পূর্ণ পাপের প্রায়শ্চিত্ত অসম্ভব। পরবর্তী জন্মেও তাকে সেই পাপের দায়ভার বহন করে যেতে হবে।
আমি অবশ্য তার 2 দিন পরেই ফিরে এসেছিলাম। তবে ফেরার আগে রুক্মিণীদের গ্রামে গিয়ে ওদের মামের দাহ কার্য এবং শেষকৃত্য সম্পন্ন করেছিলাম শাস্ত্রমতে। আর ওই গ্রামবাসীরা যারা ওই মেয়েটি এবং তার মায়ের প্রতি অবিচার করেছিল তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেছিল রাজামশাই। এই বলে একটা দীর্ঘশ্বাস ফেলে ঠাকুরমশাই থামলেন। ঘরের মধ্যে তখন জমাট বেঁধে আছে নিদারুণ স্তব্ধতা। বাইরে বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ, তবে আকাশের রূপ এমন যে আবার কখন আসবে তা বলা যায় না। ঠাকুরমশাইয়ের কাছে গল্প শুনতে আসলে কোনো কোনো দিন এমন হয় যে গল্প শেষ হয়েও শেষ হয় না। আজকের গল্পটা এমনই। একটা নিঃশ্বাস ফেলে কিশোরী বলল, বড় নির্মম পরিণতি হলো কিন্তু ঠাকুরমশাই। বুঝতে পেরেছি গল্পের সমাপ্তি তোমাদের পছন্দ হয়নি, কিন্তু কি করব বলো? মানুষের জীবনের ঘটনা তো আর তোমাদের সাহিত্য নয় যে নিজের ইচ্ছে মতন মিলন করানো যাবে। আর আমি কোনো মহাকালের নিয়ন্ত্রক নই যে নিজের ইচ্ছায় যা খুশি করতে পারে। যদি তা করার ক্ষমতাও থাকতো তবেও ওই শয়তান চামারটাকে আমি হয়তো আরো বড় শাস্তি দিতাম। যাই হোক, সেই অভাগিনী এবং তার মা যে সব কিছু শেষে শান্তি পেয়েছিল এটাই অনেক। আর মহামায়ের কৃপা সবার ওপরেই সমান। না হলে সাময়িকভাবে হলেও ওই শয়তান কোনোদিন তার রূপ ফিরে পেত না। কিন্তু সেই বঞ্চিত নারীর অভিশাপ থাকায় মা মৃত্যুকালে ওই নরাধমকে আবারও ফিরিয়ে দিয়েছিল সেই ঘেয় কুকুর রূপে। বড় ভয়ানক পরিণতি হয়েছিল সেবার। এর থেকে মানুষ চাইলে অনেক কিছুই শিখতে পারে। সেই মুহূর্তে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আমি ব্যাকুল হয়ে উঠে দাঁড়িয়ে কিশোরীর হাত ধরে টানলাম। ওটো হে, আবার বৃষ্টি এলে বাড়ি ফেরা মুশকিল হয়ে যাবে। তারানাথ হেসে বললেন, হ্যাঁ, তোমরা সাবধানে বাড়ি যাও আজ রাতে। আজকের গল্প এইখানেই শেষ। কিন্তু ভয় পেও না, বলবার মতো গল্প আমার ঝুলিতে আরো অনেক রয়েছে। সময় মতো বলা যাবে কোনো। আজ থামি তাহলে, কেমন? আমরা বেরিয়ে এলাম। বাইরের রাস্তা তারানাথের গল্পের মতোই প্রগাঢ় অন্ধকারে নিমজ্জমান। তবে বাচাল কিশোরী মটলেন পার করে এসেই বলল, যাই হোক, ভালোই হয়েছে ঠাকুরমশাই সাহিত্যে আসেননি। সাহিত্যে আসলে অনেক বড় বড় লেখকের পেটের ভাত মেরে দিতে পারত। না হলে গল্প বানানোর এমন জড়িত হওয়ার কারণ নেই গো ভাই। আমি কোনো উত্তর দিলাম না। চুপচাপ জলকাদা আর সাদা ধুতি কাপড়ের সংযোগ এড়িয়ে সাবধানে চলতে লাগলাম।